আওয়ামী লীগ এবং বিএনপি যথেষ্ট সাহসী এবং হিম্মতওয়ালা দল, যারা সাহস এবং হিম্মতের সঙ্গে জামাতের সঙ্গে জোট করেছিল। হ্যাঁ, এবং এছাড়া অন্য কারো এতটুকু হিম্মত নাই জামাতের সাথে জোট করার জন্য। ওই সময় আওয়ামী লীগ এবং বিএনপি জামাতকে ব্যবহার করার ফিটনেস রাখছিল, তাই ব্যবহার করেছে। কিন্তু অন্য ছোট দল যে কেউ জামাতের কাছে গেলে সে জামাতের দ্বারা ব্যবহৃত হবে, এই জন্য সে জামাতের সঙ্গে জোট করবে না। এটা আমার বিশ্বাস। ওই মন্ত্রী যাদেরকে দেখছেন তারা জামাতের সাথে আলটিমেটলি জোট করবে না। যেটা গণ অধিকার পরিষদের ক্ষেত্রে আপনারা দেখেছেন, প্রাথমিক ভাবে জোট করার খবর সব হয়ে গেছে, বন্দোবস্ত, কাবিন নামা, দেনমোহর সব হয়ে গেছে, এরকম একটা ভাব ভাব। কিন্তু পরে আবার তারা ব্রিফিং দিয়ে বলতেছে না, আমাদের কোনো জোট হয় নাই। এইটাই জামাতের কাছে যাবে, জামাতের পাশে যাবে, আপনার হলো ওটা বিএনপির কাছ থেকে একটা দুটা আসন বেশি নেওয়ার জন্য। আলটিমেটলি ওইখানে গিয়ে জোট করবে না। হ্যাঁ, এটা অনেকগুলো কারণে করবে না। অনেকে চায় না যে 1971-এর ঘটনায় এরকম একটা, আমি আবারও বলছি, কেবল আওয়ামী লীগ এবং বিএনপি সাহস করেছিল জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার জন্য, অন্য কারো এই হিম্মত নাই, এই সাহস নেই। হ্যাঁ, এটা আওয়ামী লীগের একটা দুঃসাহসী ভূমিকা ছিল, তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়েছিল, এবং বিএনপিও জামাতের সাথে জোটবদ্ধ হয়েছিল, এটাও একটা দুঃসাহসী কাজ ছিল। এই দুঃসাহস আর কেউ করতে পারবে। কিন্তু জুলাই উপলক্ষে মানে এনসিপি যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলোকে আপনি স্বাগত জানান কিনা? কারণ ওরা যে একটা বিভিন্ন জেলায় জেলায় ঘোরার যে পরিকল্পনা নিয়েছে বা করছে, সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? এবং জনসমাবেশে, চরমনাই জনসমাবেশে ওনারাও ছিলেন। অনেক 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 ধন্যবাদ। আসলে এই এনসিপির হাতে প্রচুর টাকা আছে, এটা লুটপাট করা অর্থ। বিভিন্ন কোম্পানিকে বাধ্য করেছে, ভয় দেখিয়েছে, আতঙ্ক তৈরি করেছে। এটা জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে, উভয় পর্যায়ে। এবং প্রত্যেকটা জেলা সমন্বয়ক যারা ছিল তারা জেলায় ব্যবসায়ীদেরকে খুব পেরেশানি পীড়া দিয়ে, হুমকি ধামকি দিয়ে এটা তারা এই অর্থটা আয় করেছে। সুতরাং তারা নির্দিষ্ট জেলায় গেলে প্রোগ্রাম করবে, সেখানে কিছু মানুষ গ্যাদার করবে, এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা অংশ তারা রাজনৈতিক ভাবে কোনো এইমলেস, তারা যখন যেটা ঝোঁক তৈরি হয় সেখানে মাথা ঢু দেয়। এই মাথা ঢু দেওয়াকে নিজের লোক বলে ক্যাপিটালাইজ করা মানে সুযোগ নাই। যখন যে জেলায় যাচ্ছে, এটা একটা কৌশলগত অবস্থান, ওই জেলার আশেপাশে সবগুলো জেলা উপজেলার লোকগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে। তো এটা করুক। এনসিপির যেই কেলেঙ্কারি গুলো বের হয়েছে জুলাই কেন্দ্রিক, এনসিপি একটা অনেক বড় কিছু হওয়ার সুযোগ ছিল, গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে অনেক বড় কিছু হওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা কোনো কিছু হওয়ার চেষ্টা না করে ওরা যেটা করেছে, বিভিন্ন চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এগুলোতে ব্যাপকভাবে ইনভলভ হয়ে গেছে। ওরা রাজনীতিতে, কিন্তু ওরা তো বলছে যে বিএনপি করছে। যেমন গতকালকেই তো একটা ঘটনা, সাজিদ সালাম তারেক রহমানকে ট্যাগ করলেন। না, ওইটা বলবেই, শুনে, এটা বিএনপি জামাতকে বলবে, জামাত বিএনপি কে বলবে, এনসিপি ওকে বলবে, কিন্তু বাস্তবে সচিবালয় কেন্দ্রিক লুটপাট, তারপরে ঘাটাঘাটি, এগুলো এনসিপির ছেলেপেলে করছে। এবং বিএনপির লোকরা ওই সচিবালয়ে গিয়ে মব সৃষ্টি করেনি, যায়নি ওখানে। শুধু ওইখানে না, সারা দেশে জেলা প্রশাসন কেন্দ্রিক দৌড়াদৌড়ি, সেখানে জেলা প্রশাসক অফিসে লুটপাট করা, তারপরে সম্পদের ভাগিদার হওয়া, এগুলো এনসিপির ছেলেপেলেই করেছে। এখানে জামাত বিএনপির লোকরা ওইভাবে ইনভলভ হয়। হ্যাঁ, তারা দীর্ঘমেয়াদী রাজনীতি চিন্তা করে। আর এখানে ওরা যারা করেছে, অল্প সময় যা পায় গুছায় নেই, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল। তো ওরা যে কারণে ওই নির্বাচনের ট্রেন্ডটা অনেকখানি মিস করে ফেলেছে। হ্যাঁ, ঘুরছে, টাকা হাতে ট্রাক নিয়ে ঘুরছে, বিভিন্ন জেলা বিভাগের মানুষগুলো এক জায়গায় নিয়ে ট্রাকে উপর উঠায় উঠায় ঘুরতেছে। টাকা থাকলে তো গাড়ি চাকা ঘুরবে, টাকা না থাকলে গাড়ি চাকা ঘুরবে না, এটা স্বাভাবিক। ওদের টাকা আছে, ওরা ঘোরাচ্ছে, সমস্যা নেই। তো আমরা পটিয়ায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাতে আসলে কি ঘটেছে? মানে আজকে আমরা তো মানে গত 2 দিন থেকে দেখতে পাচ্ছি যে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। এইটা আপনার হলো থানা ভিত্তিক যে মব সৃষ্টি করা, হ্যাঁ, যে কাউকে নিয়ে যে গ্রেফতার করানো, না করালে মব সৃষ্টি করা, আবার কাউকে আওয়ামী লীগের নেতার নামে কেন মামলা নাই কেন? সে কি আসলেও খুব ফেরেস্তা টাইপের মানুষ ছিল এই এলাকায়? আমি সহজ ভাবে বলি, কাউকে গ্রেফতার করাতে হলে মামলা তো প্রয়োজন, তাই না? এমনিতেই মামলা ছাড়া, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মব সৃষ্টি করা,
তাই না? ওখানে গিয়ে মব সৃষ্টি করবো। ওখান থেকে তো বলা হয়েছে যে মামলা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, ভুয়া মামলায় গ্রেফতার করা যাবে না। এগুলো তো সরকারের বলা কথা। তাহলে সরকার একদিকে বলবে আর একদিকে মবকে প্রশ্রয় দেবে, এটা তো একটা দ্বিমুখী আচরণ, তাই না? ওরা যেখানে যেখানে ওদের মতো করে সুবিধা হচ্ছে, দেখেন এখানে আওয়ামী লীগের যারা একটা অর্থকড়ি দিয়ে বন্দোবস্ত করতে পারছে তারা কিন্তু নিরাপদে আছে, তাদের এখানে মব সৃষ্টি হচ্ছে না। অপেক্ষাকৃত যেগুলো একটু সৎ আওয়ামী লীগ নেতা আছে, যারা তাদের অর্থকড়ি নাই, তারা অর্থকড়ি দিয়ে সমঝোতা করতে পারে নাই, ওই বাচ্চা বাচ্চা মব সৃষ্টিকারী মব শিশুদের খুশি করতে পারে নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিপদটা বেশি আসছে। হ্যাঁ, তো আপনার এবং যারা দেশের বাইরে চলে যাওয়ার, ওরা কিন্তু চলে গেছে। যারা দেশের বাইরে যেতে পারে নাই, ওই সক্ষমতা নাই, ফিটনেস নাই, ওই ধরনের মেকানিজমে আপনার প্ল্যান পরিকল্পনা তাদের ছিলও না, ওই রাজনীতিটা তারা করে না, তারা কিন্তু রয়ে গেছে। বেসিক্যালি যারা মান্থলি হত্যায় জড়িত, তারা জানে তারা কি ক্রাইমটা করছে, তারা পগার পান। তো এখানে যেই আপনার এখানে আওয়ামী লীগের কোন কর্মী সমর্থক থাকলেই তাকে ঢুকে জেলে পুরতে হবে, আমি এটা সাপোর্ট করি না। এবং কিন্তু আপনি কি এটা সাপোর্ট করেন? পুলিশে এখনো আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে, তারা এখনো যে কোনো এটা তো আমি আপনাকে বলি, শুনি, আপনি আপনি সবকিছুকে কেটে বাদ দিতে পারবেন? এত সহজ? এই বাংলাদেশের কোন শিক্ষকটা, প্রাইমারি স্কুলের শিক্ষকটা ভোট চুরিতে জড়িত হয়নি বলেন? কোন শিক্ষকটা জড়িত হয়নি? কোন পুলিশটা ভোট চুরিতে সহযোগিতা করতে বাধ্য হয়নি? কোনটা বাধ্য হয়নি বলেন? তারা ওই সময়টাতে আওয়ামী লীগের রিজুমে আওয়ামী লীগের হুকুম পালন করছে। বর্তমান সরকারের বিভিন্ন উইংস গুলো বর্তমান এই যে মব শিশুদের আদেশ পালন করছে। তো এইটা তো যে চাকরি করে, ওকে তো আপনি চাকর বানায় রাখছেন, ও তো আর মালিক না, ও তো ডিসিশনাল কোনো বডি না। ওকে যা বলবেন, ওকে আজকে বলতেছেন শেখ হাসিনা, কালকে বলবেন ইউনূসকে বাপ ডাকো, পরশুদিন বলবে খালেদা জিয়াকে মা ডাকো। ও ডাকবে, ও ডাকার জন্য চাকরি করে। তো ওকে তো আপনি বেশি পেরেশানি দিবেন। তাহলে এরকম যদি হয় তাহলে সবাইকে বাদ দিয়ে দেন। যে মানুষটা চাকরিজীবী, একজন মানুষ চাকরিজীবী, সে নির্দিষ্ট অধ্যাদেশের আওতায় সে সরকারের সার্ভিস করছে। এখন সরকারের যে সময় যে ক্ষমতা থাকবে, তার ব্যানার তাকে লাগাইতে হবে, এটাই তার কাজ। এই ব্যানার উঠানো, এই পতাকা উঠানো তার কাজ। আবার অন্যজন আসবে, অন্যজনের পতাকা উঠাবে। পতাকা উঠানোর জন্য দড়ি নামায় উঠায়, যে দড়ি টানে, সেই লোককে আপনি যদি বলেন তুমি দড়ি টানছো কেন, এটা তো হইল না। আমরা যে হুকুমতের যে জায়গাটা, সেই জায়গা হলো রাষ্ট্রের নির্বাহী আদেশ আসছে যেখান থেকে মানুষকে নিপীড়ন করার জন্য, ওই জায়গাটা তো আমরা ধরতে পারতেছি না। ওই জায়গাতে তো আমি সেফ এক্সিট দিয়ে দিছি। ওবায়দুল কাদেরকে যখন এখানে আপনার হলো ধরলো, সেই ছেলে পেলে তো ওবায়দুল কাদেরকে একটা গণধোলাই দিয়ে পুলিশ হাতে দেয় না, তাকে আরো পাল্লাতে সহযোগিতা করেছে। তো এই জায়গাটা আমাদের মেন্টাল সেট আপটা ভিন্ন জায়গায়, যেখানে অনেক শক্তি, যেখানে টাকা পয়সা অর্থ করে আছে, সেখানে আমরা সব ইয়ে করছি। যেই মানুষগুলো অসহায়, যে মানুষগুলো ধরো দোষী করে নাই, জাস্ট প্রচলিত রাজনীতিটা করছে, ওই মানুষগুলো বাঁচবে না? সবার কি বাঁচা থাকার অধিকার কি আমরা কেড়ে নিলাম নাকি? এখনো সচিবালয়ে বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন বসে আছে, সেগুলো এগুলো কি সরকারের দায় না? সরকার তাহলে সংস্কারটা কি করলো 11 মাসে? না, আমি আপনাকে বলি, সরকার একটা প্রাথমিক লেভেলে গেম খেলতে চেয়েছে যে সামনে জামাত শিবির ক্ষমতাশালী হবে, সুতরাং সব যদি তাদের লোক হয়ে যায় তাহলে তো এনসিপির ভাগ্য বদলাবে না। তো ওই জায়গাতে তারা আওয়ামী লীগের লোকগুলোকে রেখে এনসিপির সাথে অ্যাকুমুলেট করেছে। সরকারেরই প্ল্যান, এটা পলিসি এটা। তো এই পলিসিতে সরকার এখন এই পলিসি নিয়ে এখন যদি আমাদেরকে যদি আপনার আমরা কি করতে পারি বলেন? সরকারের হাতে পলিসি, আমরা তো রাষ্ট্রের ক্ষমতার কোনো অংশীদার না, আমরা তো এগুলোরই সমালোচনা করছি, যেটা কেন রাখলো। আবার আপনার হলো সব মানে একটা সরকারি, আমি আবারও বলতেছি, সরকারে থাকা অবস্থায় এই সরকারের সবাই আদেশ মানতে বাধ্য। তারা যদি না মানে, যদি আদেশ না মানে, তাহলে তো সরকারই চলতো না। ধরেন আওয়ামী লীগ এক ধরনের আদেশ দিচ্ছে সচিবালয়, সেগুলো যদি না মানে, তাহলে তো রিভার্স মব আওয়ামী লীগের সময় সৃষ্টি হতো। এখন যে সরকার আছে, সেই সরকারের সব আদেশ যদি সচিবালয় না মানে, তাহলে সরকার চলবে নাকি? তাই না? এটা তো ওইভাবে চলতে সবাই বাধ্য। এখন আপনি সব সরকার একদিকে বলছে যে মব করা চলবে না, সেনা প্রধানের মানে সেনাবাহিনী থেকেও বলা হচ্ছে মব করা চলবে না, কিন্তু মবকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। কিছু বাচ্চা ছেলে পেলে একটা হেডমাস্টারকে যায় সেখানে স্লোগান দিয়ে তাকে তার চাকরি খাইয়া দিবে, একটা প্রিন্সিপালের চাকরি গিয়ে মিছিল করে খাইয়া দিবে, একটা ব্যাংকের এমডি চাকরি খাইয়া দিবে, এই অধিকার ওদেরকে কে দিয়েছে? এগুলো তো ফাজলামি, এগুলো প্রতিরোধ করতে হবে। কে করবে প্রতিরোধ? আমাদেরকে প্রতিহত করতে হবে, জনগণকে প্রতিহত করতে হবে।
সমন্বিত হবে। আজকে জামাতের আমির বলছে তাদের মবে কোনো হাত নেই, তারা মবকে সমর্থন করে না। বিএনপির পক্ষ থেকে বলছে, এনসিপির ছেলে পেলে ওরাও বলুক মবকে সমর্থন করে না। ওরা বলবে কি, ওরা তো মব দিয়েই চলে, মব দিয়েই ইনকাম করে। তো আসলে সংস্কারের বিষয়টা আপনার সাথে আলোচনা করতে চাই, যে সংস্কার বলে যে সময় ক্ষেপণ করা হয়েছে, এখনো সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য কমিশনের কি মানে সব ব্যাপারে একমত হয়নি, হবে এরকম একটা অবস্থানে আসলে সরকার চাচ্ছেটা কি বলে আপনি মনে করেন? সব বিষয়ে একমত হবে কেন? সব বিষয়ে একমত হলে ওটা তো বাকশাল হয়ে গেল। সবাই একমত, হ্যাঁ হ্যাঁ সবাই একমত, এটা কি হয় নাকি? সব বিভিন্ন পলিসি আছে, রাষ্ট্রের নীতি আছে, এই জন্য তো নির্বাচন। আমরা বলতেছি যে যে দল যেগুলো বাস্তবায়ন করতে চায় এগুলো নির্বাচনী ইশতেহারে লিখুক। জনগণ যে ইশতেহারকে পছন্দ করবে সেই ইশতেহারকে, ফেব্রুয়ারিতে আমি বলছি যে একটা নির্বাচনী ইশতেহার সবাই প্রকাশ করুক, সব দল, যে আমরা ক্ষমতায় গেলে এটা এটা এই ধরনের গুণগত পরিবর্তন আনবো। যেই ইশতেহারকে জনগণ পছন্দ করবে, হ্যাঁ, ওই দলকে মানুষ ভোট দিবে এবং সেই দল ক্ষমতা আসলে তারা ওই গুণগত পরিবর্তন গুলো করবে। একমত তো কেউ হবে না। যেমন পিআর সিস্টেমে যারা দলগত ভাবে লাভবান হতে চায় ওরা বলতেছে পিআর সিস্টেম চাই, কিন্তু জনগণের এখানে স্বার্থ নাই। জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার হারায় ফেলে। জনপ্রতিনিধিকে বা এমপি যে হবে তাকে জনগণের কাছে যেতে হবে না, এইটাই তো তাকে অধ্যত্ত এবং বেয়াদব করে তুলবে। তো জনগণের কাছে যাই নত হবে না, জনগণের কাছে গিয়ে, জনগণ নাকি ক্ষমতার মালিক, সেই জনগণের কাছে গিয়ে একজন জনপ্রতিনিধি গিয়ে সে নথি স্বীকার করবে না এবং তাকে সমীহ করবে না, শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না, তাকে সহযোগিতা করবে না, কিন্তু সে এমপি হয়ে যাবে। এই পিআর সিস্টেম তো এটা মানতে পারবে না। জনগণ এখনো এই ভাওতাবাজিটা ধরতে পারে না। যখন জনগণ ভাওতাবাজিটা ধরতে পারবে এক্স্যাক্টলি যে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার কেউ কেউ কেড়ে নেওয়া ষড়যন্ত্র করছে, জনগণ খুবই ফিউরিয়াস হয়ে যাবে এবং তাদেরকে মারধর করলেও দেখবেন কিছু করার নাই। আপনার কি মনে হয় সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে? সরকার আসলে চাচ্ছে কি? হ্যাঁ, আমার মনে হয় সরকার, আমার মনে হয় সরকারের ক্ষমতায় থাকার শখ অনেকটা কমে গেছে। আমার মনে হয় এটা। কেন মনে হয়? মনে হয় ক্ষমতায় থাকার, এখন বিষয় হলো দেখেন সরকারের তো যে উপদেষ্টারা রয়েছে ওরা তো নির্দিষ্ট কোনো আপনার হলো জনগোষ্ঠীর প্রতিনিধি না। এক্স্যাক্টলি ওরা কাউকে যে পৃষ্ঠপোষকতা করে প্রাথমিকভাবে ওরা, আমি বলছি প্রাথমিকভাবে, হ্যাঁ আমি বলছি প্রাথমিকভাবে তারা একটা এরকম ভাব ছিল যে এনসিপি কে সমর্থন করে, পৃষ্ঠপোষকতা করে বা এরকম এরকম বিভিন্ন। এটা করতে গিয়ে যখন দেখলো যে জনগণের বিরাট অংশ তাদেরকে বিরাট ভাজন করছে তাদেরকে, তখন তারা বিবেচনা করছে যে অযথা কেন তারা একটা দলকে এভাবে পৃষ্ঠপোষকতা করবে, সাপোর্ট করবে। এই অনুধাবনটা ধীরে ধীরে হচ্ছে। তাই পৃষ্ঠপোষকতা করে তারা যে তাদের মতো করে সরকার করবে, তারা যে প্রিভিলেজ পাবে সরকার পরবর্তী সময়ে, এইরকম তো না, বা তাদের বিজয়ী হওয়ার সক্ষমতা আছে, এইরকম কারণে তারা যে আলাদাভাবে স্পেশাল একটা টাইম ফেভার করেছিল যে এনসিপি গঠিত হতে যতটুকু সময় লাগে বা অন্যান্য যাদের রাজনৈতিক ফিটনেস কম তারা ফিটনেস পেতে যতটুকু সময় লাগে, এই ফিটনেস পেয়ে যারা উপদেষ্টা আছে ওনাদের লাভ কি, ওই জায়গাটা তারা এখন বিবেচনা করছে যে এটা তো লাভ নাই। হ্যাঁ, তো একটা অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত গণতান্ত্রিক স্টেক হোল্ডারদের কাছে রাষ্ট্র বুঝে দিবে তত দ্রুত, এখানে তো ভোট তো থাকবে তাই না, ভোটে সব দল আসবে এবং সব দল আসা দরকার। সব দল না আসলে এই জনগণের মন খারাপ হবে। জনগণের একটা অংশ বিএনপি কে ভালোবাসে, জনগণের একটা অংশ জামাতকে ভালোবাসে। কোনো একটা দলের অংশ যদি না থাকে তারা ভোটে যাবে না, ভোটে পার্টিসিপেট করবে না। তাহলে এটা হইলো না। আমরা শহীদ মিনারে যখন গেছিলাম, স্মৃতিসৌধে গিয়েছিলাম, তখন দেখেছি যে শহীদ মিনার জনশূন্য, স্মৃতিসৌধ জনশূন্য, সেখানে স্লোগান হচ্ছে না, সেখানে মুখরিত ব্যবস্থাপনা নাই। কেন নাই? কারণ এখানে একটা নির্দিষ্ট দলের লোক তাদের ভুলের কারণে, তাদের অপরাধের কারণে শহীদ মিনারে আসতে ভয় পাচ্ছে। তাদের পার্টিসিপেশন নাই, তারা একটা অপরাধ করেছে সেই কারণে তাদের পার্টিসিপেশন নাই, এবং তাদের কর্মী যারা আছে, তাদের সমর্থক বা তাদের ভোটার যারা আছে তারাও মনে করতেছে যে আমরা তাহলে আর যাই কি করব। এই যে জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটাই আমার অনুধাবন যে এটার জন্য আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগ নিজেই নিজের জন্য দায়ী, এবং তাদের কারণেই তাদের সমর্থকরাও আর এই জাতীয় দিবস, জাতীয় উৎসব এগুলোতে উৎসাহ পাচ্ছে না। ঠিক একইভাবে ভোটে তারা উৎসাহ পাবে না। ঠিক আছে, আবার তারা যারা খুন করছে তাদেরকে আবার ভোটে নিয়ে এসে ভোটে দাঁড়ায় দিবেন, ও তো নিজে নির্বাচন কমিশনে নমিনেশন নিতে আসবে নাকি বলেন? আসলে ওর একটা মানে এই সরকার তো এক ধরনের তোপের মুখে পড়বে যদি নির্বাচনের পরে, যদি মানে এই সরকারের যে অবস্থা,
সরকার তো এক ধরনের তোপের মুখে পড়ার মানে সম্ভাবনা আছে, যেহেতু এই 11 মাসে ওনারা কি করেছে না করেছে এবং বাকি সময়টা মানুষের সেই জায়গাটা আশা পূরণ করতে পারে নাই। সো একটা তোপের না, মুখে আমি পড়ার দেখেন গত 11 মাসে কোনো আউটপুট কেন পাইনি? রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা দরকার। কি ধরনের অভিজ্ঞতা? ধরেন কোনো একটা দল যদি ক্ষমতায় আসে, ওই দলের বা একটা সরকার গঠন হলো, সেই সরকারে কিন্তু ধরেন অন্তত 50% বা 30% বা 40% এমন থাকে যারা আগে এমপি ছিল বিভিন্ন সময়। অর্থাৎ কিছু থাকে পুরনো এমপি, কিছু থাকে নতুন এমপি। এই পুরনো এমপি নতুন এমপি যারা আগে রাষ্ট্র চালাইছে, রাষ্ট্রের আইন কানুন বিধি বিধানগুলো চালাইছে, তারা নতুনদের সঙ্গে অ্যাডজাস্ট করে। কিন্তু বর্তমান সরকার যে সরকার ব্যবস্থাপনায় আছে এখানে, তারা কিন্তু আগের কোনো এক্সপিরিয়েন্স নাই, কিভাবে একটা সচিবালয় চলে, কিভাবে মন্ত্রণালয় চলে, কিভাবে অর্ডার গুলো ফাংশন করে, কিভাবে রাষ্ট্রের হুকুমত গ্রাম পর্যায়ে প্রবাহিত করতে হবে, এই ধরনের এঙ্গেজমেন্ট এবং পাবলিক সংযোগ কিন্তু তাদের নাই। যার ফলে তারা 11 মাসে ওই আউটপুটটা দিতে পারছে না। এবং তারা যারা এক্সপিরিয়েন্স এইভাবে তাদেরকে সংযুক্তও করে নাই, মানে তারাও আবার যুক্ত করেছে বাচ্চা বাচ্চা ছেলে পেলে তাদের সঙ্গে নিচ্ছে। এবং সেই ছেলে পেলে গুলো আবার এখানে যায় ঢুকে কাজ ভুলে গিয়ে কোথায় নিয়োগ দিতে হবে, বদলি করতে হবে, বাণিজ্য করতে হবে, কত কোটি টাকা ইনকাম করতে হবে, এই এর টার্গেটে তারা ওই করে গেছে। ফলে অ্যাকচুয়াল সার্ভিস দেওয়ার যে মনোবৃত্তি সেটা তাদের মধ্যে ডেভেলপই হয় নাই। ওই কাজটা তারা তারা ওটা ওটা আগায় নিতে পারে না। তাদের এক্সপিরিয়েন্সও নাই, তাদের আগ্রহও ছিল না। পাশাপাশি তারা ভিন্ন কোনো ধ্যান এবং চিন্তায় মগ্ন ছিল, যে কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চিন্তাগুলো তারা আগায় নিতে পারে না। জি, তারেক, আমি শুনবো। একজন দর্শক আছে যে আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আজ খুবই আনন্দিত তারেক ভাইকে মানে লাইভে পায়া। উনি আমার খুবই একজন মানে শ্রদ্ধার ব্যক্তি, এবং এই যে হাসিনা পালানোর ক্ষেত্রে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের আমি মনে করি 1 নাম্বার রণাঙ্গনের যোদ্ধা এই তারেক ভাই। আজকে যারা ওই যে মাহফুজরে 1 নাম্বার প্ল্যান বানাইছে, ওইখানে যে নাহিদ যে চাপাবাজি করে এবং যে রকমের এই যে বাংলাদেশ বর্তমানে বিশৃঙ্খল সৃষ্টিকারীর একমাত্র কারণ হচ্ছে এই এনসিপি নামে সাবেক হ্যামলেট বাহিনীর সদস্যরা। এই এনসিপির ভিতরে যতগুলো আছে 99% ছিল সাবেক হ্যামলেট বাহিনীর সবগুলো সদস্য এখন এনসিপির মধ্যে আছে। এদের আচার আচরণ, বক্তব্য, এদের ভূমিকা সব হাসিনার মতন। যেমন ইলেকশন করতে দিব না, ইলেকশন করবে না। আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই এদেরকে যে তোরা ইলেকশন করলি কি আর না করলি কি, তোদের কত পার্সেন্ট ভোট আছে। আর জামাতকে সতর্ক করতে চাই, এদের পাকিস্তান এবং ইন্ডিয়া যখন আলাদা হয়, এদের ভূমিকা ছিল ইন্ডিয়ার পক্ষে, পাকিস্তান কিন্তু আলাদা হয়েছে। আবার যখন বাংলাদেশ যখন সৃষ্টি হয়, তখন এই জামাতের ভূমিকা ছিল পাকিস্তানের পক্ষে, কিন্তু বাংলাদেশ কিন্তু জন্ম হয়েছে। এখন যারা এই 71 এবং 24 কে মিলাই দেওয়া হয়, 71-এ বাংলাদেশ সৃষ্টি হয়েছে, কোন একটা স্বৈরাচার পালায় নাই। আর 24-এ স্বৈরাচারকে হটানো হয়েছে, একজন স্বৈরাচার হটানো আর একটা রাষ্ট্র সৃষ্টি করার মধ্যে পার্থক্য যদি কেউ না বুঝে, আমি মনে করি এই ধরনের ব্যক্তিদের হাতে যদি রাষ্ট্র পরিচালনা যায়, তাইলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ 71 এবং 24 এক না। 24 ছিল একটা ব্যক্তি অথবা একটা দলের বিরুদ্ধে, আর 71 একটা রাষ্ট্র গঠন হয়েছে। এইটা বুঝতে হবে এনসিপি লোকদেরকে, এবং এনসিপি কখনোই বুঝবে না, কারণ এরা সাবেক হ্যামলেট বাহিনী। হাসিনার থাকাকালীন, হাসিনার স্বৈর শাসন ছিল, তখন যে একটা হ্যামলেট বাহিনী ছিল, ওরা কি ভাই, এরাই ওই সার্জিস, হাতনাদ, নাহিদ, এরাই ওরা। বুঝতে পারছেন? আমি এই তারেক ভাইকে বলতেছি যে ভাই, আপনি যে কর্মকাণ্ড চালাইতেছেন, চালাই যান। আপনার পক্ষে লোক থাকুক বা না থাকুক, একদিন একদিন সাফল্য অর্জন করবেন, কারণ সত্যের জয় হবে হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শেষ তারেক, আপনার কাছে শেষ প্রশ্ন, বা আপনার মনে সময়ের একটু অভাব আছে। আমরা দেখতে পাচ্ছি পিনাকি দাদা অনেক কথাই বলছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে উনি রাষ্ট্রপ্রধান দেখতে চান, এবং আর রাষ্ট্রপতির উপর একটা হামলা হতে পারে, এরকমও আমরা কয়েকদিন থেকে গুঞ্জন শুনতে পাচ্ছি, সেনা প্রধানের উপর একটা হামলা হতে পারে। এই বিষয়ে আপনার মতামত, এই 3টে বিষয়ে। জি, অনেক ধন্যবাদ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা দেশে কাজ করছি,
আমরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ চেয়েছি এবং আমরা রাষ্ট্রের অংশীদার হতে চাই না। কিন্তু পিনাকি দাদা উনি ক্ষমতার অংশীদার হওয়ার আপ্রাণ চেষ্টা করেছে এবং উনি অংশীদার হওয়ার আগ পর্যন্ত সরকারকে উঠতে বসতে খিস্তি দিতেন। যখন তাকে সরকার ওনার গ্রিপের মধ্যে আনলো তখন থেকে উনি সরকারের প্রশংসা করা শুরু করলেন। আমি আবারও বলছি, ওনার একটা আপ্রাণ তৎপরতা ছিল সরকারকে ওনার গ্রিপের মধ্যে নিয়ে আসা। তাহলে একটা রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বা পুরো হোল রাষ্ট্র একটা ইউটিউবারের গ্রিপের মধ্যে থাকবে এবং সে এটাকে ইচ্ছা মতো মোবিলাইজ করবে, এটা তো চরম একটা রাষ্ট্রের ইমেজ সংকট। একটা ইউটিউবার সে এরকম করে বলে বলে বেড়াচ্ছে সে এটা করবে, ওটা করছে, এটা করছে, এটা করাইছে, ওটা করাইছে, এটা তো রাষ্ট্র, তার মানে রাষ্ট্র ফাংশন করতেছে না, ইউটিউবার ফাংশন করছে। এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য একটা সংকট। এই জায়গাটা আমি গত কয়েকদিন ধরে উল্লেখ করেছি। বেগম জিয়ার বিষয়ে যেটা বলছি, বেগম জিয়াকে সে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি একটা যথেষ্ট স্টেবল একটা রাজনৈতিক দল এবং তারা উস্কানিতে পা দেয় না, তারা হলো ঝোঁকের মুখে কাজ করে না এবং খুব স্লো স্টিডি, কিছুটা কচ্ছপের মতো ধীরে ধীরে এগোতে পছন্দ করে, খরগোশের মতো না। এবং তারা কখনোই এই ধরনের চিন্তা রাখে না আপনার হলো যে ডেমোক্রেসির বাহিরে ক্ষমতার অংশীদার হওয়া। যখন এই সরকার গঠিত হয় তখন তাদেরকেও অফার করা হয়েছিল যে আপনারা এখানে অংশ হবেন কিনা, কিন্তু তারা কিন্তু এটাকে গ্রহণ করে নাই, তারা এইভাবে ক্ষমতার অংশ হতে চায় নাই। সেই জায়গা থেকে পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে নিয়ে যে ট্রাপটা করেছে যে তাকে রাষ্ট্রপতি বানাবে, ডক্টর ইউনূসকে উপদেষ্টা বানাবে, বানায় ক্ষমতার রেজিমটা একটু লম্বা করতে চাইবে, এটা এটা পিনাকি ভট্টাচার্যের নতুন একটা আপনার ষড়যন্ত্র বা খায়েশ। কিন্তু রাষ্ট্র একটা ইউটিউবারের খায়েশ অনুযায়ী চলবে? এটা সিম্পল একটা প্রশ্ন। তার খায়েশ হয়েছে সে চুপ্পুকে সরাবে, সে ঘোষণা করছে চুপ্পুর সময় শেষ। এভাবে কতবার চুপ্পুর সময় সে শেষ করে দিয়েছে, চুপ্পুর সময় শেষ হয় না। এখন চুপ্পুর সময় শেষ করতে সে বেগম জিয়াকে ইউজ করার চেষ্টা করছে। বেগম জিয়া যথেষ্ট স্টেবল এবং ভারসাম্যযুক্ত, এবং কি উনি যখন অসুস্থ ছিলেন, উনি যখন আউট অফ ওনার শরীর কন্ট্রোলে ছিল, তখনও ওনার মাইন্ড সেট আপ দৃঢ় ছিল ওনার আপসীনতার বিষয়ে। হ্যাঁ, এখন একটা ইউটিউবারের কথায় উনি গায়ে ঠন করে রাষ্ট্রপতির আসনে বসবে, এতটা মানে হলো মানে বেগম জিয়া নট রিলেটেড টু চুপ্পু। বেগম জিয়া নির্বাচিত একজন আপনার হলো প্রধানমন্ত্রী, কয়েকবারের প্রধানমন্ত্রী, হ্যাঁ, জনগণের সারা বাংলাদেশের সমর্থন, এমনকি নারী নেতৃত্বে বাংলাদেশের মানুষের অনেক সমস্যা ছিল, তাকে 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 নারী হিসেবে নেয়নি, তাকে নারী হিসেবে না নিয়ে বাংলাদেশের মানুষ নেতা হিসেবে মেনে নিয়েছে। সকল মুসলিম ইসলামিক গোষ্ঠী, সকল জনগণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই। তো সেই একটা জনপ্রিয় মানুষকে পিনাকি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার মতো একটা নোংরা কাজ করবে, তাকে রাষ্ট্রপতি ঘোষণা করবে। হ্যাঁ, তিনি কি হবে সেটা রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখা যাবে সামনে। উনি আবার প্রধানমন্ত্রী হতে পারেন, অথবা উনি বলতে পারেন যে আমি আর রাজনীতি করবো না, জাতির বিভিন্ন সংকটে উনি গাইডেন্স হিসেবে আবির্ভাব হতে পারেন। এখন পর্যন্ত ওনার চিন্তা মতবাদ এতটুকু হিংস্র ছিল না যেটা পূর্ববর্তী শাসকদের ছিল। উনি কাউকে ধ্বংস করার প্রবণতা কখনো নেননি, কাউকে কাউকে খেয়ে ফেলা, হ্যাঁ, যে অমুককে রাক্ষসের মতো খেয়ে ফেলবো, গায়েব করে দেবো, হিংসা, ঘৃণা এসব পোষণ করা, এগুলো এগুলো মানে ওনার মধ্যে কখনো ছিল না। এরকম একটা মানুষকে পিনাকি ভট্টাচার্য ইউজ করার চেষ্টা করবে, এটা হলো একটা আমাদের জন্য লজ্জা। ঠিক আছে, আমরা লজ্জা। আমি জিজ্ঞাসা করেছিলাম বিএনপি, হ্যাঁ, তারা ডিরেক্ট বলেছে যে যে আপনারা কি পাগল হয়েছেন, আমরা একটা ইউটিউবারের কথা নাচবো, আমরা একটা স্টেবল একটা পার্টি, এগুলো। এবং তারা তাদের বিরুদ্ধে কে কি ফেসবুকে পোস্ট করলো এগুলো তাদের যায় আসে না, ডোন্ট কেয়ার। মানে এগুলো কি করলো, মানে একটা রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারা যদি একটা ইউটিউবারের কথায় নড়ে যায়, সরে যায়, ঠিক হয়, কাইট হয়, তাহলে ওই দল তো দল হইতো না, তাই না? মানে সরকার তো হ্যাঁ, সরকার কি করছে, কারণ সরকার তো নির্বাচিত জনপ্রতিনিধি না, সরকার তো সরকারের পিছনে তো ব্যাকআপ নাই। হ্যাঁ, সরকারকে করাচ্ছে ওই যে মব সৃষ্টি করার ভয় দেখায়, আতঙ্ক সৃষ্টি করে, এবং গানে ইউটিউবে গালিগালাজ করে কি একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে। এইটা সরকারকে বুঝতে হবে যে রাষ্ট্র অনেক শক্তিশালী একটা বডি, এই রাষ্ট্র বডি কোনো ইউটিউবারের কথায় চলবে না। আমার মতো
পৃষ্ঠের কথায় চলবে না, বা কোনো একটা দলের কথায় এটা চিৎকাইত হবে না, এগুলো তো সহজ না। এক একটা পদের ভার অনেক গুরুত্বপূর্ণ। তো এগুলো রাষ্ট্রকে বিবেচনা করতে হবে এবং রাষ্ট্রকে স্থির হতে হবে। একটা ইউটিউবার রাষ্ট্রকে গ্রিপে নিয়ে রাষ্ট্রকে তার মতো করে নাচাইতে চায়, এটাই একটা আমাদের লজ্জা। আমি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমি বলে দিয়েছি যে আপনারা কি এগুলো মস্করা করতেছেন? বিদেশটাকে দেখে দেখে, ইউটিউবে দেখে দেখে আপনাদেরকে একটা ছবির ভিত্তিতে একটা রায় দিয়ে দিচ্ছে, হ্যাঁ, সেটা আপনারা শুনছেন, এটা তো হলো না। রাষ্ট্রের কাঠামো, শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা সব আপনারা দায়িত্ব যে কয়জন আছেন আপনাদের মধ্যে চালাবেন। এটা আমরা বাইরে থেকে বিভিন্ন মতামত দেবো, চাপ সৃষ্টি করবো, সেই চাপে আপনারা নত হবেন কেন? আপনারা ভালো মন্দ বিশ্লেষণ করবেন, এটা আমি আমার জায়গা থেকে বলেছি। সেনা প্রধানের প্রতি মানে কি এত ক্ষোভ কেন? মানে সেনা প্রধানের প্রতি আমি আপনাদেরকে বলি, দেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানে সেনা প্রধান তিনি আমাকে জেল থেকে প্রথম বের করে। হ্যাঁ, আই এম দ্য ফার্স্ট ফ্রি ওয়ান। পুরা জেলে সারা বাংলাদেশ যত জায়গায় যতজন বন্দী ছিল গণ অভ্যুত্থানের পরে প্রথম কারামুক্ত ব্যক্তি হলো আমি। প্রথম জেল থেকে পাটা প্রথম বের করেছি আমি। এবং আমাকে এটা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। কেন ডেকে পাঠানো হয় আমি বলছি। ওই সময় প্রায় গোটা 12-13টা থানা অ্যাম্বুশ অবস্থায় ছিল, সেগুলোকে উদ্ধার করার জন্য কারো কথা কেউ শুনছিল না। তখন সেনা বাহিনীর পক্ষ থেকে তারা একটা অনুমান করে যে এই জায়গাগুলোতে আমার অ্যাক্সেস সেই জায়গা থেকে আমাকে পিক করে এবং ওই রাতের বেলা আমাকে সেনাবাহিনীর গাড়িতে করে করে বিভিন্ন থানার সামনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে নামায় দেয় এবং আমাকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলায় এবং একটা একটা করে থানার পুলিশদেরকে আমি উদ্ধার করার ক্ষেত্রে ওই সময় কাজ করেছিলাম। এবং দেখেন, সেনাবাহিনী যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে সেনাবাহিনী কি বলতো জানেন? আচ্ছা, পুলিশ ধ্বংস হয়ে যাক। সেনাবাহিনী বলতো পুলিশ ধ্বংস হয়ে যাক, তারপরে আমরা রাজত্ব চালাবো। সেনাবাহিনী কিন্তু সেটা করেনি। পুলিশ যেখানে কান্না করেছে, পুলিশকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী গেছে। জনগণ যেখানে কান্না করেছে সেখানে উদ্ধার করার জন্য গেছে। এবং সকল রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রতি আস্থা জ্ঞাপন করে সেনাবাহিনীর কাছে গেছে যে তোমরা একটা আমাদেরকে সেটেল করে দাও, সরকার বানায় দাও। তাহলে সেনাবাহিনীকে এতটুকু বিশ্বাস করেছে, সেই সেনাবাহিনী এমন কোন ক্রাইম করেছে যেই ক্রাইমের কারণে সেনাবাহিনীকে ব্যাপকভাবে আপনার হলো নোংরা ভাবে তাদেরকে শত্রু বানানো যায়? বলেন। সেনাবাহিনী গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা বলেছিলাম সেনাবাহিনী কেন মানুষকে আশ্রয় দিল। সেনাবাহিনী যদি এই মানুষগুলোকে আশ্রয় না দিত, ডিরেক্ট জায়গায় জায়গায় ধরে ধরে মেরে ফেলা হইতো। তাহলে ওই যে শেখ হাসিনা বলতো যে তার ক্ষমতার পতন হলে 10,000 মানুষকে হত্যা করা হবে, 5 লাখ মানুষকে হত্যা করা হবে, এক্স্যাক্টলি সেটা করা হয়নি। সেটা করা হলো না কার বুদ্ধিমত্তায়? সেনাবাহিনীর বুদ্ধিমত্তায়। এটা চোখের মাথায় মানুষ মেরেই ফেলতো, কিন্তু মেরে ফেলাটা কি কল্যাণের হতো? বলেন। কিন্তু সেনাবাহিনী যদি আমরা হাজার হাজার আওয়ামী লীগ নেতাকে মেরেই ফেলতাম তাহলে আমাদেরকেও তো মানুষ পশু বলতো, তাই না? তাহলে আমরা পশু যেন না হই, এই জায়গা থেকে প্রতিরোধ করেছে হলো সেনাবাহিনী বুদ্ধিমত্তার সাথে। সে অনেক কিছু অনেক ভাবে যেটা রাষ্ট্রের জন্য কল্যাণ হয়েছে। এমনিতে বাস্তব দৃষ্টিতে আমরা গালিগালাজ করেছি, বিভিন্ন ভাবে গালি দিচ্ছি। এই জায়গাতে পিনাকি দাদা, ইলিয়াস তারা হলো সমন্বিত ভাবে রাষ্ট্রের সেনাবাহিনী একটা খুঁটি, সেই খুঁটিকে সবসময় নড়বড়ে করার ষড়যন্ত্র করেছে। এবং আমি বলি ইলিয়াস, পিনাকি দাদা বিশেষত, যেহেতু সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক উনি ষড়যন্ত্র করেছেন, সে দেশে আসতে পারবে না হয়তো, এবং সে দেশে আসতে ভয় পাবে বিকজ অফ সেনাবাহিনী। কারণ সেনাবাহিনীর কাছে যত যত ডকুমেন্টস আছে যেগুলো আমাদেরকে দেখিয়েছে যে দেখো এই ভাবে আমাদেরকে অস্থিতিশীল করা, তাদের অভ্যন্তরীণ ভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। একটা বাহিনীকে স্টেবল থাকতে দিচ্ছে না। তাহলে কিছু ইউটিউবার ভিডিও বানিয়ে এইভাবে রাষ্ট্রকে আনস্টেবল করতে চায়, তারা রাষ্ট্র ক্ষতি চায়। আমরা সারাদিন খালি ব্যানার নিয়ে মিছিল করব, স্লোগান দেবো, জ্বালো জ্বালো আগুন জ্বালো। ভাই, আমি কার ঘর জ্বালাবো নতুন করে ভাই? কিন্তু সেনাবাহিনী তো শেখ হাসিনার মানে সেনা প্রধান তো শেখ হাসিনার আত্মীয়, আবার আওয়ামী লীগকে ফেরত আনতে চায়। তো সেই ব্যাপারে আপনি কি মানে আপনি কি চান? আমি আপনাকে বলি, সেনাবাহিনী আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। সেনাবাহিনী কি পাগল হয়ে গেছে? এই ধরনের কথাবার্তা তারা বলেছে? বলেন, এগুলো উল্টাপাল্টা, এগুলো মন গড়া কথাবার্তা, বয়ান। এমনিতে আপনার সাথে লাইভে আমি যে কথা বলতেছি, বাইরে কি আমি এক ধরনের কথা বলবো নাকি? আলাপ আলোচনা বিভিন্ন কথা আসবে, আপনি কি সেইটা আমাকে বাইরে আসে ডকুমেন্ট হিসেবে বলতে পারবেন নাকি? কখনো সেনাবাহিনী অন এয়ার, কখনো অন ব্রডকাস্ট, কখনো এই ধরনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সাথে করে ইয়ে করবে বা এগুলো করেছে? আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, এটা সময় বোঝা যাবে। আমি যদি জানোয়ার হয়ে যাই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে,
এটা হলো স্পষ্ট কথা। জনগণ তাকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি যদি লুটপাট করি, জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে, জনগণ তার স্বার্থে নিয়ে আসবে। বিএনপি যদি চাঁদাবাজি লুটপাট ব্যাপকভাবে করে, তাহলে আওয়ামী লীগকে জনগণ ফিরিয়ে নিয়ে আসবে। জামাত যদি ব্যাপকভাবে মানুষকে কষ্ট দেয়, পেরেশানি দেয়, উগ্রতা ছড়ায়, তাহলে আওয়ামী লীগকে জনগণ ফিরিয়ে নিয়ে আসবে। আমাদের আচরণ, আমাদের সততা, আমাদের ন্যায়সঙ্গত ব্যবস্থাপনা নির্ভর করছে যে আওয়ামী লীগ এখানে ফিরবে কিনা।